আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে Oppo F27 Pro Plus 5G'র একটা ফুল রিভিউ নিয়ে এসেছি। ফোনটি আমি দীর্ঘদিন ইউজ করেছি এবং কি সুবিধা এবং কি অসুবিধা পেয়েছি সে সম্পর্কে আপনাকে আমি আজ বিস্তারিত জানাবো। তো ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে গত 2-3 মাস হলো। তো ইন্ডিয়াতে এটার দাম রাখা হচ্ছে মাত্র 27,000 রুপি, বা যেটা 128 GB ভ্যারিয়েন্ট সেটার দাম রাখা হচ্ছে 26,000 রুপি, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় 37,000 টাকা হয়। তো 37,000 টাকা বাজেটে বাংলাদেশে এই ফোনটা কেমন পারফরমেন্স করবে, সেটা আপনি কি এই ফোন কার্ভ ডিসপ্লের এই ফোনটা কিনবেন কিনা সে সম্পর্কে জানতে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো ফোনটিতে ইউজ করা হয়েছে IP6 রেটিং, এটা ওয়াটারপ্রুফ নিয়ে Oppo অনেক বেশি মার্কেটিং করেছে এটা, এবং এটা ওয়াশিং মেশিনেও টেস্ট করা হয়েছে যে এটা ওয়াটারপ্রুফ। তো মোটামুটি IP69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট আছে, যেটা 1.5 মিটার পর্যন্ত এবং 30 মিনিট যাওয়ার আপনি পানিতে চুবিয়ে রাখতে পারবেন। তো এটা Oppo ব্যাপক মার্কেটিং করেছে। তো এই বিষয়টা আমরা যদি একটু পানির ভিতরে যারা সুইমিং পুলে নেমে ছবি উঠতে চান তারা এই ফোনটি নিতে পারেন, সহজেই আপনারা ওয়াটার থেকে ফোনটিকে রক্ষা করতে পারেন। ফোনটি অনেক লাইট ওয়েটের ইউজ করা হয়েছে, ফোনটিতে মাত্র 177 গ্রাম ওজন, হাতে নিলে অনেক হালকা ফিল পাবেন। কিন্তু সাথে কিন্তু অবশ্যই রয়েছে 5000 mAh ব্যাটারি, যেটা আপনাকে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে। তো ফোনটির স্পিকার কিন্তু একটা স্টেরিও স্পিকার তারা মিসিং রেখেছে, এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া আছে, যেটা তাহলে মিডিয়াম লেভেলের একটা স্টেরিও স্পিকার অবশ্যই দরকার ছিল এরকম একটা বাজেটের ফোনে, তারা কিন্তু এটা মিসিং করেছে। তো এরপরে এখানে যে অ্যামোলেড ডিসপ্লেটা ব্যবহার করেছে সেটা 1 বিলিয়ন কালারের, এবং এটা একটা 6.7-এর কার্ভ ডিসপ্লে, যেটা খুবই দেখতে সুন্দর এবং পিপিআই রেশিও অনেক বেশি। এখানে 800 নিটস এবং 950 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, এবং রেজুলেশন হিসেবে রয়েছে 1080x2412 পিক্সেল। ডিসপ্লে নিয়ে আপনি কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না, ডিসপ্লে আপনার অবশ্যই ভালো লাগবে, খুবই সুন্দর একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। এবং 5000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও ব্যাকআপ কিন্তু অনেক ভালো পাবেন, আপনারা অনায়াসে একটা দিন পার করে দিতে পারবেন। আর যদি আরও বেশি কম ইউজ করেন তাহলে তো 1.5 দিন যাবেই। অ্যামোলেড স্ক্রিন আপনার খুবই ভালো, এবং প্রোটেকশন হিসেবে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করেছে, এবং এটার উপর যদি আপনি গাড়ি চালিয়ে দেন তাও এটা ভাঙে না। অনেকগুলো টেস্ট আমরা Oppoর মার্কেটিংয়ে দেখেছি, এবং আপনাদের নর্মাল হাতে যদি সাধারণভাবে কোথাও পড়ে যায় তাহলে এটা ভাঙার সম্ভাবনা নেই, কিন্তু যদি অ্যাবনর্মালভাবে পড়ে যায় বা কোনো অংশে বেশি আঘাত লাগে তাহলে সেটা ভাঙার সম্ভাবনা রয়েছে। এখানে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে, আপনারা দেখতে পারবেন। তো এই ফোনে যে চিপসেটটা ব্যবহার করেছে সেটা মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050, যেটা 6 ন্যানোমিটারের, যেটা মিডিয়াম লেভেলের বলা চলে, ততটাও ফাস্ট নয়, তবে হিটিং ইস্যুটা খুবই কম, হিট একদম নাই বললেই চলে। তো চার্জিং দিলে কম হিট হয়, এবং অনেকগুলো অ্যাপ ব্যবহারেও অত বেশি হিট লক্ষ্য করা যায়নি। তো এখানে তারা চাইলে একটু 4 ন্যানোমিটারের আর একটু ভালো চিপসেট ব্যবহার করতে পারতো, বা স্ন্যাপড্রাগনের 7 Gen 3 ব্যবহার করতে পারতো, কিন্তু তারা একটা নর্মাল সিপিইউ ব্যবহার করেছে, এদিক থেকে কিন্তু Oppo পিছিয়ে আছে। এরপরে স্টোরেজ UFS 3.1 ব্যবহার করা হয়েছে, এবং র্যামের ভ্যারিয়েন্টের ক্ষেত্রে মাত্র 8 GB রাখা হয়েছে, 128 GB এবং 256 GB। তো স্টোরেজ যথেষ্ট ফাস্ট রয়েছে UFS 3.1। এবার যদি আমরা ক্যামেরা সেকশনের কথা বলি আপনাদেরকে, তাহলে এখানে রয়েছে 64 মেগাপিক্সেলের একটা ওয়াইড লেন্স ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। মাত্র এই দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে রিয়ার প্যানেলে, যেটা খুবই হতাশাজনক, এবং এই ক্যামেরাতে খুব বেশি ভালো ফটো তোলা যায় না, মানে মিডিয়াম লেভেলের একটা ফটো ওঠা যায়। এবং যেটা সবচেয়ে বেশি খারাপ দিক আপনাদের লক্ষ্য হবে সেটা হলো সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরায় মাত্র 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড লেন্স ক্যামেরা ইউজ করা হয়েছে। তারা যদিও তাদের ওয়েবসাইটে দাবি করে এটা দিয়ে 4K ভিডিও করা যাবে, কিন্তু আমি সেটিংয়ে কিন্তু এটা পাইনি। এবং ক্যামেরাটা খুবই ডিজাস্টার লেভেলের, এবং ফেস আনলকে কিছুটা টাইমিং নেয়। তো এখানে তারা চাইলে অবশ্যই 16 অথবা 32 মেগাপিক্সেল ইউজ করতে পারতো। তারা যে এত একটা বাজেটের ফোন তৈরি করলো, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 37,000 টাকা, সেখানে তারা
বিশেষ কিছুই অফার করছে না, শুধুমাত্র একটা সুন্দর কার্ভ ডিসপ্লে দিয়েছে এবং তারা একটু ওয়াটার রেজিস্ট্যান্স দিয়েছে। এর বাইরে আমরা বেশি কিছু দেখতে পাচ্ছি না। ডিসপ্লেটা শুধু ভেরি গুড। একটা স্টেরিও স্পিকারও মিসিং রয়েছে এবং লাউড স্পিকার যথেষ্ট, এবং 3.5 mm জ্যাক নেই এখানে। এরপরে রয়েছে এখানে 5.3 ব্লুটুথ এবং ওয়াইফাই 6 রয়েছে ডুয়েল ব্যান্ডের, যেটা একটা প্লাস পয়েন্ট, এবং টাইপ সি রয়েছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখানে সেন্সর হিসেবে রয়েছে, গাইরো প্রক্সিমিটি কম্পাস সেন্সর, এবং এটা যে চার্জিং সাপোর্ট সেটা হলো 67 ওয়াট ওয়্যার্ড চার্জিং, এবং এখানে তারা দাবি করছে 20 মিনিটে 56% চার্জ হবে। এবং আমরা চার্জ করে দেখেছি প্রায় ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টার মতো বা 50 মিনিট সময় লাগে, 40 থেকে 50 মিনিট সময় লাগে। তো এটার কালার মাত্র 2টা কালার পাচ্ছেন, একটা ব্ল্যাক এবং একটা ব্লু। তো ফোনটি আমি ইউজ করে তেমন বেশি কিছু পাইনি। তো ফোনটা আপনারা নেবেন কিনা এখন সিদ্ধান্ত আপনাদেরকে। আপনারা শুধু একটা ভালো মানের কার্ভ ডিসপ্লে পাচ্ছেন, সে সাথে যে ল্যাগগুলো পাচ্ছেন আপনারা একটা নিম্নমানের একটা সেলফি ক্যামেরা, এবং রিয়ার ক্যামেরাও ততটাও সুন্দর নয়, এবং চিপসেটটাও অনেক নিম্নমানের, যেটা এই বাজেটে আরও একটু ফাস্ট চিপসেট দেওয়া উচিত ছিল। এবং র্যাম মাত্র 8GB ভ্যারিয়েন্ট, তারা চাইলে এখানে 12GB ভ্যারিয়েন্ট ইউজ করতে পারতো, কিন্তু তারা তা করেনি। এবং এখানে 3.5 mm জ্যাকও নেই, এবং ব্যাটারি ঠিক আছে এটা। এবং এই ফোনটা কাদের জন্য, যারা এই যে পানিতে আশেপাশে কাজ করেন, যাদের পানিতে ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা এমন পানির সংস্পর্শে থাকেন যারা, তারা এই ফোনটা নিতে পারেন। এবং যারা একটা সুন্দর কার্ভ ডিসপ্লে ব্যবহারের অভিজ্ঞতা নিতে চাচ্ছেন, তারা এই ফোনটি নিতে পারেন। কিন্তু যারা গেমিংয়ের জন্য নিতে চান, তারা অবশ্যই এই ফোনটাকে অ্যাভয়েড করবেন, কারণ এখানে যে সিপিইউ দেওয়া হয়েছে সেটা অবশ্যই গেমিং নয়, 6nm একটা নর্মাল সিপিইউ। আপনার এই বাজেটে অবশ্যই একটা গেমিং ফোন পেয়ে যাবেন, যেটা হবে 4nm। চার্জিং সেকশনটা ভালোই ফাস্ট, 67 ওয়াট বক্সের সাথে এই চার্জারটি আপনারা পেয়ে যাচ্ছেন। র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো, আপনারা 5 থেকে 7-8টা অ্যাপ রানিং করে রাখতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। কিন্তু ক্যামেরা লাভারদের জন্য এখানে হতাশাজনক, খুব বেশি ভালো ফটো এটাতে আপনারা তুলতে পারবেন, এবং এখানে 2x পোর্ট্রেটও নেই, এবং যে এটা দিয়ে যে পোর্ট্রেট ছবি উঠাবেন সেটা কিন্তু ব্লার, অতি লেভেলের ব্লার হয়, যেটা সফটওয়্যার বেসড, দেখতে বাজে লাগে। এখানে ক্যামেরা সেকশনের যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা মাত্র 4K নেই, এখানে দেখতে পাচ্ছেন টাইমল্যাপস ভিডিও, এটা প্রো মোড। এখানে শুধুমাত্র ডিসপ্লেটাই সুন্দর, আমি বলবো যারা ডিসপ্লে লাভার তারাই শুধু এই ফোনটা নেবেন। লুকসটা যথেষ্ট সুন্দর রয়েছে, পিছনের লেদার, এই যেখানে 4K, এখানে ব্যাক ক্যামেরা 4K রয়েছে, কিন্তু আপনার যদি ফ্রন্ট ক্যামেরায় ফিরে আসি তাহলে কিন্তু এখানে 4K দেখতে পাচ্ছেন না, মাত্র 1K 30fps এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের যদি অন্যান্য প্রশ্ন থাকে আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি এই ফোনটা খুব ভালোভাবে ইউজ করেছি, এবং এটা নর্মাল ইউজারদের ফোন। এত টাকা বাজেটে এই ফোনটা নেওয়া আমার মতে কোনো পক্ষেই সম্ভব না। আপনারা এর চেয়ে কম বাজেটে, যেটা বর্তমানে IQ Z9s, যেটা 29,000 টাকায় পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি, যেটা 8128 ভ্যারিয়েন্ট, সেখানে কিন্তু স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, এবং যে ল্যাগগুলো এখানে রয়েছে, ক্যামেরা কিন্তু ওখানে 16 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, এবং আরও এখানে যেগুলো কমতি রয়েছে সেগুলো কিন্তু সেখানে পেয়ে যাচ্ছেন, এবং সেখানে রয়েছে 4nm একটা ডায়মেনসিটি সিপিইউ, এবং ব্যাটারির ক্ষেত্রে কিন্তু 5500 mAh ব্যাটারি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ক্লোন অ্যাপটা OnePlus, Oppo, Realme সব অ্যাপে থাকে। এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা অ্যাপ। এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনি নতুন একটা ফোন কিনলেন, তাহলে আপনার পুরানো ফোন থেকে অ্যাপের ডাটা সহ কিন্তু কপি দিতে পারবেন। আপনারা যারা ধরেন সেলফিন ইউজ করেন, সেলফিনের ডাটা সহ কিন্তু এই ক্লোন অ্যাপ দিয়ে কপি করে নিতে পারবেন। এছাড়াও যে কোনো অ্যাপ, আপনার কিবোর্ড অ্যাপে অনেকগুলো
ডাটা রয়েছে বা নোটে অনেকগুলো ডাটা রয়েছে, যে কোনো অ্যাপ ডাটা সহ ট্রান্সফার করার জন্য ক্লোন অ্যাপ কিন্তু খুবই কার্যকারী। এটার যদি আপনারা আলাদা একটা ভিডিও চান যে কীভাবে ক্লোন অ্যাপ কাজ করে, সেটা আমি আপনাদেরকে দিতে পারবো। ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি ফাস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। তো ফোনটা চাইলে আপনারা নিতে পারেন। আজকে ভিডিও পর্যন্তই।